अमिताभ बच्चन नमक हलाले গিয়েছিলেন थोड़ी सी जो पीली है चोरी तो नहीं की है। ओ जूली ओ शीला ओ रानो जमालो कोई हमको रोको कोई तो संभालो कहीं हम गिर ना पड़े। মমতা বন্দ্যোপাধ্যায় এখন মনের আনন্দে গাইতেই পারেন যে একটু মন্দির মসজিদ যদি করেছি অন্যায় তো কিছু করিনি। দীঘায় জগন্নাথ ধাম, উত্তরবঙ্গে মহাকাল, শহরে দুর্গাঙ্গন, সবাই মিলে টেনে ধরো ভোট যেন কম না পড়ে, কাহি হাম গির না পড়ে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পিডে সমস্ত কিছু তৈরি করতে করতে যাচ্ছেন সেটা দেখে অনেকেই কটাক্ষ করতে পারেন, তবে এটাও কিন্তু তার থেকে বোঝা যায় যে টাকা থাকলে কি না হয়। একদিকে শুভেন্দু অধিকারীর অযোধ্যা স্টাইলে মন্দির বা আরেকদিকে হুমায়ুন কবিরের বাবরি স্টাইলের মসজিদের এখনো পর্যন্ত ইট বসলো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সব উদ্বোধন করে চলেছেন। জগন্নাথ ধাম চালু করে দিয়েছেন, দুর্গাঙ্গনের শিলান্যাস করে দিয়েছেন, মহাকাল মন্দিরের জমি ঠিক করে দিয়েছেন, সামনের মাসে কোথায় কি উদ্বোধন করতে যাবেন, শিলান্যাস করতে যাবেন সে কথাও তিনি অলরেডি বলে দিয়েছেন। এখানে একটা বিষয় জানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুধুমাত্র করতেই চলেছেন তাই নয়, এটা তিনি দ্বিতীয়বার করতে চলেছেন। অলরেডি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা মা ফিরে এলো বলে একটা দুর্গা মিউজিয়াম মতো একটা গ্যালারি মতো অলরেডি তৈরি করেছেন, যেখানে দুর্গা ঠাকুর সংরক্ষণ করা হবে, বিভিন্ন আর্টওয়ার্ক, মণ্ডপের কাজকর্ম সেসব সংরক্ষণ করা হবে বলে এরকম একটা অলরেডি তৈরি হয়েছে। সেখানে প্রচুর দুর্গা প্রতিমাও রয়েছে, তার মেনটেনেন্স বা তার দেখাশোনার জন্য সব রকমভাবে টাকা পয়সাও দেওয়া হয়, সেই টাকা থেকে কাটমানিও নিশ্চয়ই এদিক ওদিক যায়। আবার সেখানে সংরক্ষণ কিভাবে হচ্ছে সেসব দেখে অনেকের চোখ কপালে উঠেছে, অনেকেই সেই নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু এটা অলরেডি রয়েছে। এইবার তিনি আরো একটা করতে চলেছেন, এবং করতে যখন চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন তখন তাকে আর আটকায় কে? আসলে আটকায় অনেকেই। দেখুন, এই যে দুর্গাঙ্গন, প্রথমে সেটা কিন্তু একটা অন্য জমিতে হওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে অন্য একটা জমিতে। জানা গিয়েছিল ইকো পার্কের উল্টো দিকে একটা জমিতে দুর্গাঙ্গন হবে, তারপর জানা গেল যে নিউ টাউনের বাস টার্মিনাস বা বাস স্ট্যান্ড যেটা রয়েছে তার উল্টো দিকে একটা জমিতে দুর্গাঙ্গন হচ্ছে। 17 একর জমি তার জন্য নেওয়া হয়েছে, এবং এই দুর্গাঙ্গন তৈরির জন্য খরচ হবে মোটামুটি 261 কোটি টাকা। এবার বিশাল ব্যাপার, প্রচুর পরিমাণে একটা বড় প্রজেক্ট হচ্ছে, তার জমির জায়গাটা হঠাৎ বদলে গেল কেন? প্রথমে যেখানে হবার কথা ছিল সেখান থেকে অন্য জায়গায় কেন? অফিসিয়ালি যে বিবৃতি সামনে এসেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যেটা বলা হচ্ছে সেটা হলো যে তারা ভাবলেন যে প্রথমে যেখানে করার কথা ছিল সেখানে জমিটা একটু কম, 12 একর মতো জমি রয়েছে, কিন্তু তারপর তাদের মনে হলো যে করছি যখন তখন তো ভালো করেই করতে হবে, তাই তারা এই নতুন জমিটায় চলে এসেছেন। এটা বেশ 17 একর জমি, অনেক বেশি জায়গা, অনেক সুন্দর করে করা যাবে, খুব ভালো কথা। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার অন্যরকম আরেকটি দাবি সামনে রেখেছেন। তিনি বলছেন যে প্রথমে যেখানে দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল সেই জমি অধিগ্রহণ করতে গিয়ে সরকার দেখলো যে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তির নামেও রয়েছে, এবং সেই মুসলিম পরিবারগুলি এবং স্থানীয় বসবাসকারী মুসলিম পরিবার যারা রয়েছে তারা আপত্তি জানিয়ে বলেছে যে তাদের অধিকৃত জমিতে সরকারি টাকায় হিন্দু ধর্মস্থান কেন হবে। এই কারণেই মাননীয় ওই পুরনো জমিতে এটা করতে পারছেন না, তার একটা ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে, তাই তাকে নতুন জমিতে চলে যেতে হয়েছে। কিন্তু যাই হোক, পুরনো জায়গায় হবে, নতুন জায়গায় হবে, হবে তো তার সমস্ত কাজকর্ম একদম শুরু হয়ে যাচ্ছে। এইবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন একেবারে পুরো দমে কাজ শুরু হয়ে যাবে, 261 কোটি টাকা লাগবে, এরকম একটা বাজেটও সামনে এসেছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যান্য কাজের জন্য যখনই তাকে টাকা পয়সা দিতে হয় তখনই তিনি কি বলেন যে আমাদের কাছে টাকা নেই, আমরা পাবো কোথা থেকে? ডিএর কথা, ডিএ চাইলে তো উনি সব থেকে বেশি এই কথাটা বলেন যে কোত্থেকে পাবো, আমাদের কাছে তো নেই। তারপর উনি কত কিছুই বলেন, কেন এত চাই চাই করেন, এত ভেউ ভেউ করেন, এত ঘেউ ঘেউ করেন, কোথা থেকে পাবো? এখানে কিন্তু সেসব কোনো সমস্যা নেই, এখানে সুন্দর টাকা পয়সা জোগাড় হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে ট্রাস্টে যত টাকা জমা পড়েছে এই দুর্গাঙ্গনের ট্রাস্টে, তাতে কিন্তু প্রতিমার দাম, মায়ের দাম কিন্তু উঠে এসেছে। তারপরে উনি বলছেন এরপর হিডকোর তরফ থেকে কিছু খরচপাতি দেওয়া হবে, আমাদেরও 250-300 কোটি টাকা দিতে হবে, আমরা এরকম করে সব বানিয়ে নেব, কোনো সমস্যা নেই, এখানে কিন্তু টাকা পয়সার কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি বলা হয় আচ্ছা এই যে ট্রাস্টে যে টাকা পয়সা জমা পড়েছে তার অডিট হয়েছে, হিডকো হঠাৎ দুমদাম আবার এখানে একটা মন্দির তৈরির টাকা পয়সা কেন দেবে কোথাও, সেই নিয়ে যদি প্রশ্ন করেন আপনি, দেখুন না প্রশ্নটা করে উনি কিন্তু আবার দাঁত মুখ খিচিয়ে দেবেন এবং বলবেন এত প্রশ্ন করবেন না, তুমি টাকা দিয়েছো যে তোমাকে হিসেব দেবো, ঘেউ ঘেউ করো না। এখানে কারোর কিছু বলার নেই, কারোর কিছু করারও নেই, কারণ আবেগের সামনে সব কিছুকেই বেগ পেতে হয়। আর তাছাড়া দেখুন না, মানুষ যাচ্ছে, মানুষ খাচ্ছে, মানুষ নাচছে, কে কি বলবেন? এবং বিরোধীরা অনেক কটাক্ষ করে অনেক কথাই বলেছিলেন যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হলেও অরিজিনাল
অরিজিনালটাতেই মানুষ যাবেন, এই নকলের কাছে মানুষ মোটেই আসবেন না, কিন্তু আদতে তো সেই চিত্র দেখা যাচ্ছে না। প্রতিবেদন কি বলছে? পরিসংখ্যান সম্পূর্ণ অন্য কথা বলছে। পরিসংখ্যান বলছে দীঘাতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন যাচ্ছেন জগন্নাথ মন্দির দেখার জন্য, জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। 30শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন, উদ্বোধন করেছিলেন মন্দিরের, এবং তারপর দেখা যাচ্ছে 8 মাসের মধ্যেই এমন প্রবল জনপ্রিয়তা, এত মানুষ জগন্নাথ মন্দিরে যাচ্ছেন যে দীঘা কিন্তু একেবারে সুন্দরভাবে তীর্থক্ষেত্র হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। তারই সঙ্গে বলা হচ্ছে ডিসেম্বর শেষ হওয়ার আগেই দীঘার এই জগন্নাথ ধাম তথা সাংস্কৃতিক কেন্দ্র কিন্তু রেকর্ড করতে চলেছে, 1 কোটি ছাড়িয়ে গেছে দর্শনার্থীর সংখ্যা। তাহলেই আপনি ভাবুন, এইটা তো মানে পশ্চিমবঙ্গের মাটিতে বলা যেতে পারে যে শেষ 14 বছরে সব থেকে ভালো ইনভেস্টমেন্ট, সব থেকে ভালো একটা ব্যবসার অপরচুনিটি এখানে তৈরি করা হয়েছে। কারণ শুধুমাত্র মন্দিরের প্রসাদ ধরুন যারা নিচ্ছেন, কিনছেন বা পুজো দিচ্ছেন, দক্ষিণা দিচ্ছেন, দান করছেন, টাকা পয়সা দিচ্ছেন, সেইভাবে যে শুধুমাত্র মন্দিরকেই তারা অর্থনৈতিকভাবে একটা সফল বাণিজ্যের দিকে নিয়ে গেছেন তাই নয়, তারই সঙ্গে দীঘার যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন, রিক্সাওয়ালা যারা রয়েছেন, কিংবা সেখানে ধরুন মুখ্যমন্ত্রী যাদের কথা সবসময় বলে থাকেন যে অন্যতম বিজনেস অপরচুনিটি আমাদের পশ্চিমবঙ্গের ঘুগনি আর চপ বিক্রি যারা করে থাকেন, তারা সবাই তো ধন্য ধন্য করছেন, কারণ তাদের ব্যবসাও প্রচুর বেড়ে গেছে। 10 টাকার জিনিসপত্র তারা 15 টাকায় বিক্রি করছেন। মানে সরকারি জমিতে সরকারি টাকায় তৈরি হওয়া এমন একটা ইনভেস্টমেন্ট যেটা আপনাকে এরকম সাংঘাতিক রিটার্ন দিচ্ছে, আপনি কোথায় পাবেন? এই তো ব্যবসা, এই তো এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। উত্তরবঙ্গের সাধারণত অভিযোগ থাকে যে উত্তরবঙ্গ সবসময় বঞ্চিত, ব্যবসা বাণিজ্য বলুন, কর্মসংস্থান, অন্নসংস্থান, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট, সব কিছুর দিক থেকেই আমাদের পশ্চিমবঙ্গের সরকার উত্তরবঙ্গকে নিয়ে ভীষণ রকম উদাসীন ভাবনা চিন্তাই করে না। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকাতে উত্তরবঙ্গকেও রেখেছেন। আপনারা জানেন তিনি মহাকাল মন্দির তৈরি করবেন কথা দিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে গিয়ে, সেই অনুযায়ী কিন্তু মাটি গাড়ায় জমিও বরাদ্দ করে দিয়েছে সরকার, সেখানে মন্দির তৈরি হবে। এবং আমাদের রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে এই মন্দির তৈরি হয়ে গেলে, এই প্রকল্প বাস্তবায়িত হয়ে গেলে কিন্তু এখানে একটা ধর্মীয় ট্যুরিজম হবে এবং রিলিজিয়াস ট্যুরিজমের একটা নতুন দিগন্ত খুলে যাবে উত্তরবঙ্গে, প্রচুর মানুষজন আসবেন এবং সাংঘাতিক বড় একটা বিষয় হবে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন যে তিনি সব থেকে বড় শিব মূর্তি এখানে গড়ে তুলবেন, আর সেটা গড়া হয়ে গেলেই প্রচুর মানুষজন আসবেন, আবারও সেই অনেক হোটেল খুলে যাবে, রিক্সাওয়ালাদের সুবিধা হবে, এবং এই একটা মন্দিরকে বেস করে একটা রিলিজিয়াস ট্যুরিজম এমন জায়গায় চলে যাবে যেখান থেকে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। মানে এক ঢিলে অনেকগুলো পাখি আমি মেরে ফেলতে পারবো, এক ঢিলে অনেকগুলো পাখি, কোনটাকে ধরি কোনটাকে রাখি, এইটা একদম বিজেপির প্লেবুক থেকে নেওয়া। দেখুন এতদিন বিজেপিও কিন্তু এইভাবেই মন্দিরকে বিভিন্ন রকম জায়গায় ডিফেন্ড করে গেছে। হাসপাতাল বানানোর থেকে মন্দির বানানো কেন ভালো বিজেপি ডিফেন্ড করেছে, এই বলেই যে রিলিজিয়াস ট্যুরিজমের একটা ব্যাপার রয়েছে, ধর্মীয় একটা স্থান, সেখানে প্রচুর মানুষজন আসবেন, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, আরও কত ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠবে। কিন্তু আজ এমন পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তৈরি করে দিয়েছেন যে বিজেপিকে পর্যন্ত বলতে হচ্ছে দেখুন সরকারি টাকায় মন্দির তৈরি করা আমরা একেবারেই কিন্তু সমর্থন করি না। এই যে মহাকাল মন্দির তৈরি হবে উত্তরবঙ্গে, এই নিয়ে বাম বিজেপি দু তরফ থেকেই কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে। বামেরা প্রশ্ন করছে যে জমির দাম 700 কোটি টাকা, সেই শিল্পের জমি 1 টাকা লিজে নিয়ে সেখানে কেন মন্দির তৈরি করা হবে? আবার বিজেপির তরফ থেকেও কিন্তু এই একই প্রশ্ন করা হচ্ছে, কিন্তু একটু ঘুরিয়ে, ডিরেক্টলি তো তারা বলতে পারবেন না, তাই ইনডিরেক্টলি বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা হলো দেখুন মন্দিরকে আমরা অবশ্যই স্বাগত জানাই, কিন্তু শিল্পের জমিতে মন্দির তৈরি করা হলো কেন? আর তাছাড়া উত্তরবঙ্গে অলরেডি একটা মহাকাল মন্দির তো রয়েছে, তাহলে পাহাড়ের জন্য একটা আলাদা মহাকাল মন্দির আর সমতলের জন্য একটা আলাদা মন্দির, পৃথক পৃথক মন্দির কেন করার দরকার রয়েছে? এইখানে ডিরেক্টলি তো কেন মন্দির তৈরি হচ্ছে সেটা তারা বলতে পারবেন না, বামেরা সেভাবে প্রশ্নটা করতে পারলেও বিজেপি পারবে না, তাই নিজের নিজের মতো প্রশ্ন কিন্তু বিরোধীদের তরফ থেকে তোলা হচ্ছে এই বিষয় নিয়ে। এই গোটা বিষয়ে একটা লাইন আমার দারুণ লেগেছে, একটা প্রতিবেদনে বলা হচ্ছে, একদম কোট আনকোট বলা হচ্ছে যে রাজ্যের একজন মন্ত্রী বলছেন মুসলিম ভোট আমাদের ফিক্সড ডিপোজিটে রাখা আছে, কারেন্ট অ্যাকাউন্টের ভোটটা ঠিকঠাক রাখতে পারলেই আর কোনো চিন্তা নেই। কারেন্ট অ্যাকাউন্টের ভোট বলতে তিনি হিন্দু ভোটকেই বোঝাচ্ছেন। দেখুন হুমায়ুন কবির তিনি মসজিদের শিলান্যাস করার সঙ্গে সঙ্গে মুসলিম ভোট চাইতে পারেন, মুসলিম ভোট ব্যাংকে একত্রিত হওয়ার কথা বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক শিলান্যাস, একের পর এক উদ্বোধন, প্রতিশ্রুতি, মন্দির সমস্ত কিছু বলে আমি সনাতনী, আমরা সনাতনী এই রেসে বিজেপির থেকে এগিয়ে যেতে চাইছেন পশ্চিমবঙ্গে। এটা কি তোষণ? এটা কি শোষণ? মুখ্যমন্ত্রীর ভাষায় তিনি বলছেন আমাকে অনেকেই বলেন যে আমি অ্যাপিজমেন্ট করি, আমি অ্যাপিজমেন্ট করি না, আমি হচ্ছি সঠিক অর্থে সেকুলার, ধর্মনিরপেক্ষ, এটাই তার ভাষণ। এবার নাও
ঠেলা সামলাও। দেখুন, এমনিতেও পশ্চিমবঙ্গে কাউকেই কিছু থেকে আটকানো যায় না। এখন শীতকাল, আমরা সকলেই গায়ে চাদর জড়াচ্ছি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গায়ে শাল, মুখে বলচাল। তিনি কি বলছেন? তিনি বলছেন যে দেখুন, আমি সব ধর্মকে খুবই শ্রদ্ধা করি, আমি যখন গুরুদ্বারায় যাই তখন আমি মাথায় কাপড় দিই, কই তখন তো আপনারা কিছু বলেন না। এই যে আজ আমি এখানে এসেছি মন্দিরের একটা কাজে, আমি কিন্তু গায়ে চাদরটা দিয়ে নিয়েছি। মন্দিরের কাজ, গায়ে চাদর, শীতকাল, গায়ে চাদর, মানে ব্যাপারটা কি ওই রকম যে ছাগলেরও দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়ে আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ইকুয়াল টু বলে ফেলতেই পারেন কেউ পশ্চিমবঙ্গে। বললাম যে পশ্চিমবঙ্গে কাউকেই আটকানো যায় না, যে কোনো কিছুর সঙ্গে আপনি যে কোনো কিছুকে লিঙ্ক করে দিতে পারবেন। যারা বলেন পশ্চিমবঙ্গে শিল্প হয় না, তারা দেখে নিন, এই হচ্ছে শিল্প, এই হচ্ছে কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন দুর্গাঙ্গনে 365 দিন দুর্গাপুজো হবে, দর্শন হবে, সেখানে প্রচুর জিনিসপত্র আপনি কিনতে পারবেন, কারণ তীর্থক্ষেত্রে গিয়ে মানুষ অনেক কিছু কিনতে চায়, সেই রকম ভাবেই সেখানে অনেক কিছু বিক্রি হবে এবং তার মাধ্যমে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। প্রসাদ আপনি পাবেন 365 দিন, প্রসাদ তৈরির আলাদা ঘরও তৈরি করা হচ্ছে। অতএব কোনো চিন্তা নেই, সারা বছর ধরে দুর্গাপুজো কিন্তু এখানে হতে থাকবে। কিছু না পারলে আপনি যাবেন, দর্শন করে আসবেন, প্রসাদ খেয়ে নেবেন, আর ওই যে কিছু কিনতে টিনতে চাইলে কিনে নেবেন, কারণ কর্মসংস্থানও হবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমার একটাই প্রশ্ন, যে সারা বছরই যদি দুর্গাপুজো হয়, তাহলে ওই যে মহালয়ার সময় দুর্গাপুজোর আগে আমরা যেটা শুনি, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, এই যে যেটা শুনে আমরা দুর্গাপুজোর জন্য নিজেদের মনটাকে একেবারে তৈরি করে ফেলি, যেটা একটা আমাদের দুর্গাপুজোর সঙ্গে জড়িত আবেগের বিষয়, সেটার তো তাহলে আর দরকার নেই, এটাকে আমরা ক্যান্সেল করে দিই নাকি? না না, দুটোই থাকবে, দুটোই রাখবো আমরা, কারণ আমাদের পশ্চিমবঙ্গে ডবল একটা ব্যাপার আছে। তো যে মুখ্যমন্ত্রী আরজি করের ওই ঘটনার মাঝখানে বলতে পারেন যে যান এবার উৎসবে ফিরুন, অনেকের জীবিকা, অনেকের কর্মসংস্থান নির্ভর করে আছে, ইত্যাদি এবং ইত্যাদি, তাই আপনারা সবাই উৎসবে ফিরুন, সেখানে তো দুটোকে রাখতেই হবে। ওই যে বললাম ডবলের একটা ব্যাপার আছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি ডবল চাকরি দেব, কিন্তু সেটা যে ডবল দুর্গাপুজোর মাধ্যমে কর্মসংস্থানের কথা উনি বলেছিলেন, এই দূরদর্শিতার কথা কিন্তু আমরা এই পোড়া কপালে ভাবতেই পারিনি। এই রকম দূরদর্শিতা ভাবা যায় না, নিন্দুকেরাই খালি বলে যে এখানে কিছু হয় না। আজকের পর্ব শেষ করছি, আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়।